গুড মর্নিং, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে একটা ডেইলি ব্লগ নিয়ে চলে এলাম আপনাদের সামনে। তো চলুন, সকাল সকাল উঠে এই যে এখন বেজে গেছে এই যে 7:25। আমার রান্নাঘরে চলে এসেছি। তো কি রান্না হচ্ছে, মানে ব্রেকফাস্টে আজকে কি হচ্ছে, আজ তো সানডে। তো এই যে দেখুন, এইদিকে হচ্ছে এগ তরকা, আর এইদিকে আমি অনেকক্ষণ ধরে আটাটাকে ভিজিয়ে রেখেছিলাম। এই যে আটাটাকে ভিজিয়ে রেখেছিলাম আমি। আটাটা মাখার পর না এরকম একটা কৌটোর মধ্যে ভরে রাখি, যাতে টাইট হয়ে হাওয়া না পাস হয়, আর এত সুন্দর নরম থাকে এই আটাটা। তো এখন রুটিগুলো করে নেব। তরকাটা আমার প্রায় হয়েই এসছে। আর এই ভিডিওর মাধ্যমে আজকে আমি অনেক কথা শেয়ার করব। তো এখন এই যে দেখুন রুটিগুলো বানিয়ে নিচ্ছি। হবে আর আজকে পেলাম একটা কাল করবেন একবারই সন্ধ্যা কালকে তো ভোট এমনি পরশু দিন তাহলে পরশু দিন এখানে যাবো কতদিন আসবো। তো এই যে এখানে অনেকটা রক্ত নিয়ে নিলাম। তুমি টেনশন করছো আমাকে নিয়ে? তো ব্রেকফাস্ট করে এখন চলে এসেছি ব্লাড দিতে, কারণ আমার 5টা রিপোর্ট ছিল। তো তার মধ্যে যে কোলেস্টেরল, থাইরয়েড, এগুলো আর কি চেক করার জন্য আর কি আমি একবার ডাক্তার দেখিয়েছিলাম। তো সেই জন্যই আর কি ব্লাডটা নেওয়া হলো। যাই হোক, এটা তো কিছুদিন আগের ভিডিও, তো সব রিপোর্ট ডাক্তারকে দেখিয়েছি, সব কিছুই নর্মাল আছে। তো ব্লাড দেওয়া হয়ে গেছে, এখন বেরিয়ে যাচ্ছি। এখন যাবো শ্বশুর বাড়ি। কোথায় যাবে? খেটিয়া যেতে চাইছে, ওখানেও যাবো। তো চলুন, আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি। প্রত্যেকটা মা বাবার কি করা উচিত জানেন? মেয়েকে এত সোনা, এত ফার্নিচার না দিয়ে না একটা ছোট বাড়ি করে দিন। আর যদি বাড়িও না সম্ভব হয়, সামান্য একটু জায়গা কিনে দিন। কারণ কি জানেন, ভবিষ্যতে যেন মেয়ের শ্বশুরবাড়ির লোকেরা না বলতে পারে এই বাড়ি আমার, এই বাড়ি থেকে বেরিয়ে যাও। আমি তো ভেবেইছি, জানি না কতটা কি করতে পারবো, তবে এইটুকু মনের ইচ্ছা আছে, আল্লাহ তাআলা চাইলে হয়তো সবই হবে। মেয়েকে ছোট একটা ঘর বানিয়ে দেবো, অথবা ঘর করার মতো একটা ছোট্ট জায়গা কিনে দেব, যেটাতে একমাত্র হস্তক্ষেপ থাকবে শুধু আমার মেয়ের। তার স্বামী, সন্তান, বাবা, ভাই কেউ সেখানে কোনো অংশ পাবে না তার মৃত্যুর আগে পর্যন্ত। এর ফলে অন্তত ওকে কোথাও অবহেলিত হতে হবে না। আমার মেয়ে যেন অন্তত বাসাটা ভাড়া দিয়ে হলেও মান্থলি একটা ইনকাম করতে পারে। জানেন তো, আজকাল টাকা আর জায়গাওয়ালা মানুষের খুব দাম। বাবার বাড়িতে ভাইয়ের সংসারে বা স্বামীর বাড়িতে নিজের ছেলের সংসারে অশান্তি থাকলে অন্তত আমার মেয়ে দিনের শেষে এইটা ভেবে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে যে আমার একটা ঘর আছে। এই ঘরটাতে গিয়ে মাঝে মাঝে আমার মেয়ে আনন্দে চোখে জল ফেলবে, মন চাইলে বেলা গড়িয়ে ঘুম থেকে উঠবে, দেরিতে খাবে, কেউ কোনো কথা বলার থাকবে না, কথা শোনানোর থাকবে না। জীবনে মেয়েরা একটা সময় একটা ঘরের খুব অভাব বোধ করে, জানেন, একটা ব্যক্তিগত ঘরের অভাব বোধ করে। তখন চণ্ডীগড় থেকে পোস্টিং চলে এলো আসামে, তখন 2.5 বছর বাপের বাড়িতে থাকা, মাথার উপর কোনো ছাদ নেই। যতই ভাই না থাকুক, 2 বোন, জানি ভাই নেই, ভাবি নেই, সমস্যা হওয়ার কথাও নয়। সেরকমই কোনো সমস্যাও হচ্ছিল না। সমস্যা হচ্ছিল আশেপাশে মানুষদের, শ্বশুর গ্রামের মানুষদের। একটা কি পিছনে স্ট্যাম্প দিয়ে দিল,
এই গ্রামের ছেলে নাকি ওই গ্রামের ঘর জামাই। যাই হোক, সেই কথাগুলো শুধু আমি হজম করেই গিয়েছিলাম। উত্তরটা ছেড়ে দিয়েছিলাম সময়ের হাতে, সময়ই তার উত্তর দিয়ে দেবে। বাস্তব কথা কি জানেন তো, শাশুড়ি কোনো দিন মা হয় না, বৌমাও কোনো দিন মেয়ে হয় না। আমাকেও বলা হয়েছিল, দুই শাশুড়ি বৌমার মধ্যে একটু অশান্তিও শুরু হয়েছিল, কারণ ওখানে গিয়ে কিছুদিন থাকছিলাম, যেটা হয়তো অ্যাকসেপ্ট করতে পারছিলেন না বা কিছু। যাই হোক, সেগুলো অনেক পুরনো কথা। তো আমাকে বলা হয়েছিল যে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও, এটা আমার বাড়ি। সেদিন আমি নিজেকে নিজে কথা দিয়েছিলাম, হয়তো এই বাড়িতে আসবো, থাকবো 1 ঘন্টা 2 ঘন্টা বা 1 দিনের জন্য, কিন্তু এই বাড়িতে থেকে আমি আর সংসার করতে পারবো না। এই বাড়িতে আমার পক্ষে একদমই সংসার করা সম্ভবই নয়। কারণ ওই যে বেরিয়ে এসেছিলাম, সে দুজনা মিলেই ডিসিশন নিলাম যে না, চলো এবার বাড়ি করা যাক। কিট্টু হলো 2021-এ, তো তার আগে তো কোভিড ছিল। তো কোভিডের সময় স্ট্রাগল করে একটা প্রেগনেন্সি জার্নি একা কাটালাম। হ্যাঁ, অবশ্যই মা আব্বার সাপোর্ট ভীষণভাবে পেয়েছি, দাদা দিদির সাপোর্ট ভীষণভাবে পেয়েছি। তারা যদি না থাকতো হয়তো আমার মা হয়ে ওঠাটাও এত সহজ হয়ে উঠতো না। কারণ আমি যখন কনসিভ করলাম তখন আমার বর ডিউটি জয়েন করলো, যখন আমার ডেলিভারি ডেট দিল তখন আবার ছুটি এলো। মাঝে 8-9টা মাস, তো প্রত্যেকটা মাসেই আমার টেস্ট থাকতো, আমার ডাক্তার দেখানোর ডেট ছিল। যদিও ওখান থেকে পুরো 9টা মাসের একটা গাড়ি বুকিং করে দিয়েছিল আমার বর, তো আমি যেতাম ঠিকই, কিন্তু এই যে বরের সাপোর্ট সেই টাইমটা যে কতটা দরকার, কতটা প্রয়োজন, সেটা শুধু আমি ফিল করেছি। যারা এরকম সিচুয়েশান ফেস করেছেন তারাও এটা ফিল করবেন। আমার দাদা আসতো, আমার দাদা আমাকে টেস্ট করাতে নিয়ে যেত, প্রত্যেক মাসে প্রায় 2-3টে টেস্ট থাকতো। যাই হোক, প্রেগনেন্সি জার্নিটা আমি পুরোটা কমপ্লিট করে আমি মা হলাম। আপনাদের দোয়ায় মা হতে পেরেছি, যেটা হয়তো একটা মেয়ের সবথেকে বড় পরিচয়। একটু ধীরে ধীরে বড় হচ্ছে, তারপরে দুইজনে মিলে ডিসিশন নিলাম চলো এরপরে বাড়ি করা যাক। তো ফাইনালি বাড়ি করতে লাগলাম। আর যাকে ছাড়া একদমই সম্ভবই হতো না কোনো কিছু, সেটা আব্বা। সমস্ত দিক দিয়ে আমাদেরকে সাপোর্ট করে আমাদের পাশে থেকে আমাদের মাথার ওপর ছাদটা তৈরি করে দিল। এখন আমি আমার নিজের বাড়িতে থাকছি। এখন 8টার সময় উঠলেও আমাকে কারোর কাছে কৈফিয়ত দিতে হয় না। তরকারির পরিমাণ একটু বেশি হয়ে গেলেও কাউকে কৈফিয়ত দিতে হয় না। তরকারিতে একটু নুন হয়ে গেলেও কারোর কাছে রাগ, কারোর কথা সহ্য করতে হয় না। নিজের মতো করে নিজের লাইফটাকে গুছিয়ে নিচ্ছি ধীরে ধীরে। বর্ধমানে চলে এসেছি, নিজে একটা বাড়ি করেছি। নানান মানুষের সেই নিয়েও কথার শেষ নেই। এই যে বর্ধমানে কেন এসেছি, মা বাবাকে ছেড়ে চলে এসেছি। আমারও তো কোনো ভাই নেই, আমরাও তো 2 বোন, আমরাও তো আমার মা আব্বাকে ছেড়ে এসেছি। আমার মা আব্বাও তো একা। কই সেটার জন্য তো কোনো দিকে কোনো কথা হয় না যে না, মেয়েও তার মা আব্বাকে ছেড়ে এসছে, নাকি দায়িত্ব শুধু ছেলেরই। অনেক অনেক ঘরে তো একটাই ছেলে, বোনের সংখ্যা অনেক কটা। বোনদের বিয়ে হয়ে যায়, তারা শ্বশুরবাড়ি চলে যায়। কখনো সেই সব মা বাবারা কি বলেছেন যে কেন আমার ছেলে একা দায়িত্ব পালন করবে? তোরাও আমাদের দায়িত্ব নে, তোরাও কিছুদিন করে আমাকে রাখ। না, সব দায়িত্ব আমার শুধু ছেলেরই। ছেলেকেই শুধু জন্ম দিয়েছি, ছেলেকেই শুধু মানুষ করেছি, ছেলেকেই পড়াশোনা করতে খরচ হয়েছে। মেয়েদেরকে খরচ হয় না? মেয়েদেরকে জন্ম দিতে কষ্ট হয় না? মেয়েদেরকে পেছনে টাকা খরচ হয় না আমাদের? এখন আমি আমার কিট্টুকে সবসময় বেস্টটা দেওয়ার চেষ্টা করি। তার মানে এটা নয় ইন ফিউচার যদি কিট্টু কোনো চাকরি পায় বা কোনো একটা ভালো জায়গায় যায়, সেখান থেকে আমি কখনোই বলবো না যে তোমাকে মানুষ করতে আমার অনেক টাকা খরচা হয়েছে, তোমাকে পড়াশোনা করতে আমার অনেক টাকা খরচা হয়েছে, সেগুলো তুমি আমাকে ফেরত দাও। কারণ আপনাদের দোয়ায় বা ভালোবাসায় যদিও কোনো দিন একটা ভালো জায়গায় পৌঁছাতে পারে, সেটার জন্যই কিন্তু আমার আজকের এই স্ট্রাগল, আমার আজকের এই খাটুনি, আমার আজকের এই পরিশ্রম। তাই বৌমাকে নিজের মেয়ের মতো ভালোবাসুন, কারণ আপনি তো বড়। আপনি যেই পথ দেখাবেন ছোটদের, ছোটরা কিন্তু সেই পথ দিয়েই হাঁটবে। আর বিয়ে হয়ে যাওয়া মানে এই যে ছেলে বড় হয়ে গেল, এই জিনিসগুলো, এই নোংরা মানসিকতাগুলো একটু মাথা থেকে সরিয়ে ফেলুন। কারণ আপনার মানসিকতাই আপনার পরিচয়। আর দেখবেন যেখানে আপনার কোনো সম্মান নেই, ভালোবাসা নেই, সেখান থেকে আপনি নিজে থেকে সরে আসবেন। আর সরে এসে তাদেরকে আপনার অভাবটা বোঝাবেন, তবেই সম্পর্ক ঠিক হবে। যখন আপনার অভাবটা তারা বুঝতে পারবে, অটোমেটিক্যালি সুন্দর সম্পর্কে আবার ফেরত আসবে। মেয়ে আর জামাই যখন বাইরে থাকে, সেটা যেমন একটা আনন্দের ব্যাপার। মেয়ের মা যেমন প্রত্যেক ঘরে প্রত্যেক কোনায় কোনায় বলে বেড়ায় আমার মেয়ে জামাই বাইরে থাকে, সেরকম এটা কেন ফিল করেন না যে আমার ছেলের শাশুড়ি সেটা আনন্দটা পাক? সেই আনন্দটা আমার ছেলের শাশুড়িরও হোক। আমার ছেলের শাশুড়িও যেন সবাইকে বলে বেড়ায় আমার মেয়ে জামাই বাইরে থাকে, ভালোভাবে থাকে, আনন্দে থাকে। কোনো একটা বইয়ে এটা লেখা আছে যে শুধু মেয়ে জামাই ভালো থাকবে, ছেলে বউ ভালো থাকতে নেই। আর যারা পরের মেয়ের দোষ দেন না জেনে, না বুঝে, যে না বাইরের এই মেয়েটা এসেই সব কিছু শেষ করে দিল, তারা একটু ভাববেন তো যে এই মেয়েটাও তো তার নিজের প্রিয়জনদের ছেড়ে এসছে,
তারা এই নতুন পরিবারে এসছে, তাদেরকে একটু আপন করে নিই। আপনারা প্রথম দিন থেকেই তাদেরকে একভাবে দেখবেন যে না, তারা পরের মেয়ে, তারা পরের বাড়ি থেকে এসছে। তাহলে আশা করেন কি করে যে তারাও আপনাকে নিজের করে নেবে, আপন করে নেবে? আপনি যেটা দেবেন সেটাই পাবেন। অনেক কথা বললাম, অনেক কথা শেয়ার করলাম, জানি অনেকের খারাপ লাগবে, অনেকের ভালো লাগবে। তো যাদের ভালো লাগবে তারা প্লিজ কমেন্ট করবে, যাদের খারাপ লাগবে তারাও কমেন্ট করতে পারবেন, কারণ কমেন্ট বক্স তো খোলাই থাকে। তো কমেন্ট করে জানাবেন কেমন লাগলো না লাগলো। আর যেগুলো মনের কথা সেগুলোই বললাম। ইন ফিউচার প্রত্যেকটা ভিডিওতে যদি সেরকম মনের কথা আসে বা আমার সাথে যদি সেরকম কোনো ঘটনা ঘটে অবশ্যই শেয়ার করব। আর এই যে এখন বাড়ি এসে স্নান টান করে নিয়েছে, আসার পথে খেতিয়াতেও ঢুকেছিলাম, তো ওখান থেকেই মা একটু তরকারি এসব করে দিয়েছিল, তো আলাদা করে আর কিছু করতে হলো না। তো এসে স্নান টান কমপ্লিট করে এখন খাওয়া দাওয়া করে একটু শুয়ে রেস্ট নিচ্ছি। আজকের ব্লগটি এই অবধি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।